হুমকির কাছে মাথা নত করে বৈঠকে বসবে না ইরান। ফের হামলা হলে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি। তেহরান চাইলেই হতে পারে আলোচনা, আবারও বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নেতানিয়াহু বাহিনীর ভয়াবহ বিমান হামলা, শিশুসহ নিহত 14, আহত 37। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে ইসরায়েলি সেনাসহ কয়েকজন হতাহত। গাজায় ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনির প্রাণহানি। চুক্তি ভেঙে ইয়েলো লাইন সম্প্রসারণের অভিযোগ তেল আবিবের বিরুদ্ধে। উপত্যকায় হামাস বিরোধী সশস্ত্র গোষ্ঠীর উত্থান। ওয়াশিংটনের নৈশ ভোজে হামলাকারীর লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট, জানালেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। ট্রাম্প সুরক্ষিত থাকায় নেতানিয়াহুর স্বস্তি। এবং বাংলাদেশের শিক্ষার্থী জামিলকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বলছেন আইনজীবীরা। আটককারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের। বৃষ্টির খোঁজে চলছে তল্লাশি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। হুমকি বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনা টেবিলে বসানো যাবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে ফের হামলা হলে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরান চাইলেই আলোচনা হতে পারে বলে আবারও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। শান্তি চুক্তি নিয়ে নিজ নিজ অবস্থানে অনড় দেশ দুটি। যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করে বা হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসাতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে তিনি বলেন, বর্তমান মার্কিন পদক্ষেপগুলো ওয়াশিংটন তেহরানের মধ্যকার পারস্পরিক আস্থা নষ্ট করছে ও সংলাপের পথ আরও জটিল করে তুলছে। শনিবার পাকিস্তান সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও পুনরায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরুর কোনো ইঙ্গিত মেলেনি। রোববার ইসলামাবাদ থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হন আরাকচি। এই সফরে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সেখানে ইরান রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে শত্রুপক্ষ ইরানে নতুন করে আগ্রাসন চালালে ভয়াবহ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে বলা হয়, ইরানের বুদ্ধিদীপ্ত নীরবতা কোনোভাবেই তাদের দুর্বলতা নয়। এই সংযম যে কোনো মুহূর্তে নারকীয় ঝড়ে রূপ নিতে পারে। ইরান যুদ্ধ নিয়ে অনড় অবস্থার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেন, এই যুদ্ধে জয়ী হওয়া থেকে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী 3 দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রোববার ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তেল জাহাজে তুলতে পারছে না, যে কারণে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ থেকে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোন আলাপ হয়। এ সময় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করার জরুরি প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা। এত হুমকি ধামকির মাঝেও আলোচনার পথ এখনো বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন দূতদের ইসলামাবাদ সফর বাতিল করেন তিনি। তবে দুই দেশের আলোচনা ফোন কলের মাধ্যমে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে বাড়ছে ধোঁয়াশা। প্রকাশ্যে যা বলা হচ্ছে, বাস্তবে ক্ষতি তার চেয়েও অনেক বেশি বলে দাবি মার্কিন গণমাধ্যমের। বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির পরও পেন্টাগনের নীরব ভূমিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করে তেহরান। এতে একাধিক মার্কিন ঘাঁটি ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তব চিত্রের বড় ফারাক রয়েছে বলে দাবি মার্কিন গণমাধ্যমের। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় যে ক্ষতির কথা প্রকাশ করা হয়েছে, বাস্তবে তা আরও বিস্তৃত।
প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের অন্তত 60টি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। গুদামঘর, কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো কোনোটি বাদ যায়নি। রানওয়ে, উন্নত রাডার ব্যবস্থায় এমনকি ডজন খানেক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষয়ক্ষতি মেরামতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা প্রকাশ্যে স্বীকার করা ক্ষতির তুলনায় অনেক বেশি। এত বড় ক্ষয়ক্ষতির পরেও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। একইভাবে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড যুদ্ধক্ষেত্রের ক্ষয়ক্ষতির মূল্যায়ন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এই নীরবতা ঘিরে বাড়ছে জল্পনা। বিশ্লেষকদের মতে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র গোপন রাখার কৌশলও হতে পারে এটি। এদিকে কিছু রিপাবলিকান আইন প্রণেতা ব্যক্তিগতভাবে পেন্টাগনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ বা মেরামতের খরচ নিয়ে স্পষ্ট তথ্য না থাকায় কংগ্রেসেও বাড়ছে চাপ। একই সঙ্গে নতুন করে প্রশ্ন উঠছে, ইরানের মতো প্রতিপক্ষের এত কাছাকাছি মার্কিন ঘাঁটি রাখা কতটা যৌক্তিক। বিশ্লেষকরা বলছেন এই বিতর্ক ভবিষ্যতের সামরিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। শিউলি রোসা, সময় সংবাদ। সংঘাত স্থায়ীভাবে বন্ধে শান্তি আলোচনায় একমত হতে পারছে না ইরান যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে হরমুজ প্রণালী, এমনকি ক্ষতিপূরণ নিয়েও নিজেদের অবস্থানে অটল তারা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে 5টি কঠিন শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। অব্যাহত কূটনৈতিক তৎপরতা আর ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরেও 5টি শর্তে আটকে গেছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। এর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে হরমুজ প্রণালী সহ নানা বিষয়। শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় তেহরান সম্পূর্ণভাবে এই কর্মসূচি বন্ধ করে দিক, তবে ইরান স্পষ্ট জানিয়েছে কোনো স্থায়ী নিষেধাজ্ঞায় রাজি না তারা। ইউরেনিয়াম মজুত নিয়েও রয়েছে তীব্র মতবিরোধ। ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। হরমুজ প্রণালী ও বন্দর অবরোধ ইস্যুতেও অবস্থান বিপরীতমুখী। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ না তুললে হরমুজে জাহাজ চলাচলের বিধিনিষেধ বহাল থাকবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে চূড়ান্ত চুক্তি ছাড়া কোনোভাবেই নিষেধাজ্ঞা শিথিল করা হবে না। অর্থনৈতিক দাবিও আলোচনাকে আরও কঠিন করে তুলেছে। ইরান চায় তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিদেশে আটকে থাকা প্রায় $20 বিলিয়ন ফেরত দেওয়া হোক। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ক্ষয়ক্ষতির জন্য প্রায় $270 বিলিয়ন ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান। এত বড় অঙ্কের আর্থিক শর্ত মেনে নেওয়া হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 37 জন। অন্যদিকে হিজবুল্লাহর আক্রমণে এক ইসরায়েলি সেনাসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি না মানার অভিযোগ তুলেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, হিজবুল্লাহর কারণে হামলা চালাচ্ছে তারা। অন্যদিকে সংগঠনটি বলছে ইসরায়েলের অব্যাহত হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবে আক্রমণ চলছে। লেবাননে যুদ্ধবিরতি যেন খাতা কলমেই সীমাবদ্ধ। রোববারও দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুর হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণার পর অভিযান আরও জোরদার করা হয়েছে। 7টি গ্রাম খালি করার নির্দেশ দেওয়ার পর শুরু হয় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণ। কফর তিবনিত ও জাউতার আল শারকিয়ায় হামলায় হতাহত এবং একটি মসজিদ সহ ধর্মীয় স্থাপনা ধ্বংসের খবর পাওয়া গেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে। উল্টো হিজবুল্লাহ বলছে ইসরায়েলের ধারাবাহিক হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবেই তারা আক্রমণ চালাচ্ছে। তাদের দাবি, লেবাননের গ্রামগুলোতে হামলার প্রতিক্রিয়ায় তারা ড্রোন ও রকেট দিয়ে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে আঘাত হেনেছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরায়েলি সেনাসহ কয়েকজন হতাহতের কথা জানিয়েছে সংগঠনটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে নিহত 2500-র বেশি এবং আহত 7000-এর বেশি মানুষ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বরতার পাশাপাশি দখলদার বাহিনীর বিরুদ্ধে
ইয়েলো লাইন সম্প্রসারণের অভিযোগ উঠেছে। আল জাজিরা প্রতিবেদনে বলছে, গাজার পূর্বাঞ্চলের প্রায় 60% এখন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের অবস্থান জোরদারের চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে উপত্যকায়। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামেনি সহিংসতা। স্থানীয় সময় রোববার গাজার আল মুগরাকা এলাকায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। নতুন করে হামলায় আবারও প্রাণ হারান কয়েকজন ফিলিস্তিনি। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস সহ কয়েকটি স্থানে গোলাবর্ষণ করে ইসরায়েলের সেনারা। এদিকে গাজায় প্রবেশকারী ত্রাণ প্রবেশে ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও ঔষধের ঘাটতি তীব্র হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। উপত্যকায় সাধারণ ওষুধও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি ক্যান্সার বা ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে মারাত্মক সমস্যায় পড়ছেন। যুদ্ধবিরতি শুরুর সময় প্রতিদিন 600 ট্রাক ঢোকার কথা থাকলেও বাস্তবে ঢুকছে মাত্র 150 থেকে 190টি ট্রাক বলে জানায় সংবাদ মাধ্যমটি। গাজার ভৌগোলিক বিভাজন আরও স্পষ্ট হচ্ছে। ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখা ধরে পূর্বাঞ্চলের প্রায় 60% এখন ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে। অন্যদিকে অধিকাংশ বাস্তুচ্যুত মানুষ ঠাঁই নিয়েছে পশ্চিমাঞ্চলের সংকুচিত এলাকায়। এই সীমা অতিক্রম করলেই গুলি করার অভিযোগ উঠছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির সময়ও এখন পর্যন্ত অন্তত 800 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 72,500, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা। মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানান। অভিযুক্ত ব্যক্তির পাঠানো একটি বার্তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। হোয়াইট হাউস জানায়, এই লেখায় প্রশাসনের কর্মকর্তাদের টার্গেট করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এদিকে ট্রাম্পও বিশ্বাস করেন এই হামলার লক্ষ্যবস্তু তিনি নিজেই ছিলেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনার পর তদন্তে নেমেছে এফবিআই। রোববার ক্যালিফোর্নিয়ার টরেন্সে সন্দেহভাজনের বাড়ির আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে এজেন্টরা। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চে জানান, হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন মার্কিন প্রেসিডেন্ট সহ প্রশাসনের কর্মকর্তারা। তিনি আরও জানান, ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে প্রবেশের আগেই সন্দেহভাজন বন্দুকধারীর গতিবিধি নজরে আসে সিক্রেট সার্ভিসের। বাধা দিলে তিনি গুলি চালান এবং এক নিরাপত্তা সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের পর হামলাকারীকে গ্রেফতার করা হয়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মঞ্চ থেকে ট্রাম্প ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেওয়া হয়। আহত সিক্রেট সার্ভিস সদস্য বুলেট প্রুফ ভেস্টের কারণে প্রাণে বেঁচে যান। হামলার পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, সিক্রেট সার্ভিসের এজেন্ট তার বুলেট প্রুফ ভেস্টের কারণে বেঁচে গেছেন এবং তিনি এখন ভালো অবস্থায় আছেন। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, এই কর্মকর্তা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এই হামলার লক্ষ্যবস্তু নিজেই ছিলেন বলে বিশ্বাস করেন তিনি। অনেকদিন ধরেই তার ভেতরে গভীর ক্ষোভ আর ঘৃণা জমেছিল। ঠিক কিভাবে বিষয়টা ঘটল তা পুরোপুরি স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এর পেছনে ধর্মীয় প্রভাব ছিল প্রবল। বিশেষ করে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে তার অবস্থান ছিল তীব্র। এদিকে জনবহুল ওই অনুষ্ঠানে হামলার পরিকল্পনা বড় ধরনের নিরাপত্তা শঙ্কার সৃষ্টি করেছে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে মার্কিন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো টমাস অ্যালেনকে নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, 31 বছর বয়সী অস্ত্রধারী পেশায় প্রকৌশলী, কাজ করেছেন শিক্ষক হিসেবে। তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে শুরু হয়েছে আলোচনা। 2024 সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কামালা হ্যারিসের প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন অ্যালেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় আটক হয়েছেন টমাস অ্যালেন নামের এক ব্যক্তি। লস অ্যাঞ্জেলেসের টরেন্স এলাকার বাসিন্দা ওই যুবককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। জানা গেছে তিনি পেশায় একজন শিক্ষক এবং ভিডিও গেম ডেভেলপার। C2 এডুকেশন নামের একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তিনি। এমনকি 2024 সালের ডিসেম্বরে সেরা শিক্ষক হিসেবেও ভূষিত হয়েছিলেন। 2017 সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেন। এরপর গত বছর কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে। পেশাগত পরিচয়ের বাইরে অ্যালেনের রাজনৈতিক মতাদর্শ নিয়েও পাওয়া গেছে তথ্য। ফেডারেল নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী 2024 সালের অক্টোবরে কামালা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন ওই ব্যক্তি। নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে এই হামলার চেষ্টার কী উদ্দেশ্য ছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কর্মকর্তাদের দাবি, জনবহুল ওই অনুষ্ঠানে হামলার পরিকল্পনা বড় ধরনের নিরাপত্তা শঙ্কার সৃষ্টি করেছে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে মার্কিন নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জার্মানি, ফ্রান্স, তুরস্ক সহ একাধিক দেশের নেতারা এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্ব নেতারা বলছেন, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। এদিকে ট্রাম্প নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এক্সে লিখেছেন, গণতন্ত্রের সিদ্ধান্ত হয় ভোটে, বন্দুকে নয়। একই সঙ্গে ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার নিন্দা জানিয়ে রাজনৈতিক ঘৃণা ও উগ্রবাদকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রের লড়াইয়ে কোনো সহিংসতা নয়। ডোনাল্ড ট্রাম্প অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রীর ওপর বারবার হত্যা চেষ্টার খবর শুনে আমরাও বিস্মিত ও স্তম্ভিত হয়েছি। তবে আমরা স্বস্তি পেয়েছি, তারা দুজনই পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যরাও নিরাপদে আছেন। বিশ্লেষকরা বলছেন, এই প্রতিক্রিয়া শুধু সমর্থন নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির ইঙ্গিত বহন করছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। আদালতে দাখিল করা নথিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক হিশামের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এদিকে বৃষ্টির মরদেহের খোঁজে এখনও চলছে তল্লাশি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ভয়াবহ নৃশংসতায় নিভে গেল দুটি জীবন প্রদীপ, যাদের প্রাণহীন দেহের কিছু অংশ পেতে প্রতীক্ষার নির্ঘুম প্রহর গুনছেন স্বজনরা। প্রিয় সন্তানের দেহাবশেষ পাওয়াই যেন এখন তাদের একমাত্র সান্ত্বনা। অন্যদিকে জোড়া খুনের খড়গ মাথায় নিয়ে মার্কিন কারাগারে ঘাতক হিশাম আবুঘর বেহ। গেল শুক্রবার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের নিচে জামিল লিমনের দেহাবশেষ উদ্ধার হলেও হদিস মেলেনি নাহিদা সুলতানা বৃষ্টির। আধুনিক প্রযুক্তির সহায়তায় বৃষ্টির সন্ধানে বন জঙ্গল ও জলরাশি চষে বেড়াচ্ছেন উদ্ধারকারীরা। বৃষ্টির মরদেহ পূর্ণাঙ্গ অবস্থায় পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। নাহিদা বৃষ্টির ভাই জানিয়েছেন, হিশামের বাসাতে পাওয়া রক্তের নমুনার সঙ্গে তার বোনের ডিএনএর মিল পেয়েছে মার্কিন পুলিশ। তাদের ধারণা, পরিকল্পিতভাবে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছেন হিশাম। খুনের নেপথ্যে হিশামের ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নৃশংস এ ঘটনায় গ্রেপ্তার হিশামের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, শারীরিক প্রহার, অন্যায়ভাবে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা, মৃত্যুর তথ্য গোপনের উদ্দেশ্যে পুলিশকে তথ্য না জানানো এবং বেআইনিভাবে মৃতদেহ সরানোর
6টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনে এই পৈশাচিক অপরাধের শাস্তি হতে পারে বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাবাস। শনিবার ট্যাম্পার আদালতের নথিতে অভিযুক্ত হাশিমের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ ছিল না। এ ঘটনায় 28 এপ্রিল শুনানি হওয়ার কথা রয়েছে। জামিল ও বৃষ্টির হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিত সহ তাদের মরদেহ পেতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শেহলি সাবরিন জানিয়েছেন, জামিলের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, মরদেহ দেশে পাঠানোর সকল ব্যয় বহন করবে সরকার। এখন শুধু অপেক্ষা মরদেহ হস্তান্তরের। কেনই বা এ হত্যাকাণ্ড, কী বা তার কারণ আর কিভাবে তা ঘটল তা জানতে ব্যাকুল সবাই। তবে এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেনি তদন্তকারী দল। মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মার্কিনিরা এবং পুরো বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে জমজমাট প্রচারণা চালালেন মোদি মমতা। রোড শো আর পদযাত্রায় এই ভোটারদের মন জয়ের চেষ্টা করেন তারা। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। রোববার পশ্চিমবঙ্গে রোড শোয়ে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানাতে পথের দুই ধারে জড়ো হন শত শত মানুষ। অন্যদিকে প্রায় 7 কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এক পলক দেখার জন্য ছুটে আসেন অনেকে, এগিয়ে দেন ফুলের তোড়াও। নরেন্দ্র মোদী এদিন প্রথম জনসভা করেন বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর ঠাকুরনগরে, আর নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচারণা চালান তৃণমূল নেত্রী। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দেন দুজনই। প্রথম দফায় তৃণমূলের অহংকার চুরমার হয়েছে, দ্বিতীয় দফায় বিজেপি সরকার গঠনের সংখ্যা আরো জোরদার হতে যাচ্ছে। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলটির হয়ে প্রচারে দেখা গেছে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও। নদিয়ার তিহট্টে গিয়ে আবারও অনুপ্রবেশকারীদের হুমকি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 4 মে বিজেপি বাংলায় সরকার গঠন করলে যত অনুপ্রবেশকারী আছে তাদের এক এক করে খুঁজে বের করে দেওয়া হবে। 29 এপ্রিল কলকাতা, শহরতলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই 7 জেলার 142 আসনে ভোট। নিরাপত্তা নিশ্চিতে প্রথম ধাপের চেয়েও এবার আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবহৃত সব সাজোয়াজান। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, আজকে যে একেবারেই শেষ সময়, অর্থাৎ বিকেল 5টার সময়, আজকের 5টার পর থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হবে। রাজনৈতিক দলগুলো 45 দিন ধরে যেভাবে টানা প্রচারণা করছেন, আজকে শেষ হবে। এবং এই দফায় যে নির্বাচন, সেই দফা নির্বাচনই আগামী 4 তারিখের ফলাফল কার দিকে যাবে সেটি ঘোরাতে পারবেন রাজনৈতিক দলগুলো। কেন বললাম যে এই 29 তারিখে যে 142টি আসনে ভোট হতে যাচ্ছে, এই কটি 7টি জেলার এই ভোটগুলো কিন্তু প্রত্যেকটি আসন গুরুত্বপূর্ণ। এই আসনগুলোই ফলাফলের নির্ণায়ক বলে মনে করছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপির কাছে হয় এবার নয় নেভার, আর তৃণমূল কংগ্রেস তারা আবার প্রত্যাবর্তন ধরে রাখতে পারবে কিনা সেটি বড় ইস্যু। এবং রাজনৈতিক দলগুলো যারা ভোট বিশ্লেষণ করছেন, প্রথম দফায় যে হারে ভোট পড়েছে গড় 92 এবং কোনো ভোট কেন্দ্রে 98% ভোট পড়ায়
রাজনৈতিক বিশ্লেষক যারা ভোট নিয়ে কাজ করেন তারা কিন্তু হিসেব মিলাতে পারছেন না, কারণ অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে কাজ করেছে। বিশেষ করে এসআইআর, ভোটার তালিকা নিবিড় সংশোধনী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রধান দুটো রাজনৈতিক শিবিরের মধ্যেই পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তার বাইরেও নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা, সেটি কিন্তু জনমনে অনেক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। সেই সব বিষয়ে ভোটের বাক্সে প্রভাব পড়বে কিনা বা পড়লে কতটা পড়বে, সেটি কিন্তু শেষ দফার নির্বাচনের প্রচার প্রচারণায় রাজনৈতিক দলগুলোর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা না গেলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যে পোস্টমর্টম চলছে প্রথম দফার ভোটে, সেটি কিন্তু এরকম আভাস স্পষ্ট। এবার জানিয়ে রাখি যে আজকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু রাজনৈতিক দলগুলো প্রচার প্রচারণা করতে পারবে, সে কারণে আজকেও কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যেরকম ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ, বিজেপির পক্ষে আরো যারা হাই প্রোফাইল 30 জন প্রচারক, মিঠুন চক্রবর্তী ছিলেন। আবার একই রকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের অন্যতম সৈনিক সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দলের হয়ে সেলিব্রিটি তারকা প্রার্থীরা যেমন প্রচার প্রচারণা করেছেন, আজকেও কিন্তু প্রায় চিত্রটা একই রকম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর 24 পরগনার ব্যারাকপুরে আসছেন, উনি নির্বাচনী প্রচার প্রচারণায় বলবেন, এবং একই রকম ভাবে বেহালাতে অমিত শাহ, তার একটি রোড শো রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের আসন ভবানীপুরে তিনি আজকে চষে বেড়াবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে কলকাতায় বেশ কয়েকটি নির্বাচনী সভা করবেন এবং রোড শোতে যোগ দিবেন। এর বাইরেও নির্বাচনের প্রচার প্রচারণায় আমরা জানি যে যেরকম ভাবে 30 জন হাই প্রোফাইল বিজেপির পক্ষে প্রচার করছে তারা থাকবেন, এবং একই রকম ভাবে তৃণমূলের পক্ষে যারা প্রচার করে যাচ্ছিলেন তারা থাকবেন। আপনি জানেন যে কলকাতার যে 11টি আসন, যেটি আমি শুরুতেই বলেছিলাম যে এই দফায় যে 7টি জেলায় 142টি আসনে ভোট হচ্ছে, এই ভোটগুলোকে, এই আসনগুলো যারা নিতে পারবে, বা যারা দখলে রাখতে পারবে, পশ্চিমবঙ্গ সরকার 4 তারিখে তাদেরই পক্ষে রায় দেবে। সে কারণেই কলকাতায় 11টি আসন তৃণমূল কংগ্রেস 2021 সালে 11টি আসনই 11টি পেয়েছিল। হাওড়াতে তৃণমূল কংগ্রেসের অনেক ভালো ফলাফল ছিল। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুটোই প্রায় 61টি বিধানসভা আসন, এই দুটোর মধ্যে প্রায় 80% ভোট কিন্তু গত বছর অর্থাৎ গেল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের। শুধুমাত্র নদিয়া ব্যতীত এই যে কটি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলায় মূলত তৃণমূলের ঘাঁটি। আর এই তৃণমূলের ঘাঁটি ভাঙতে না পারলে বিজেপি কিন্তু তাদের যে হয় এবার নয় নেভার, সেটি কিন্তু সেই রকম ভাবে আসবে। নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে আমরা বরাবরই দেখেছি যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া, তৃণমূল কংগ্রেসের অপশাসন, কারণ তারা 15 বছর ধরে তারা ক্ষমতায় রয়েছে, প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাঙালি আনা, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে তারা বাংলা ভাষাভাষীকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেবে না, মাছ এবং মাংস খেতে দেবে না। এই ধরনের প্রচার প্রচারণা কিন্তু আমরা গোটা নির্বাচন প্রক্রিয়ায় গত টানা 45 দিন ধরে দেখেছি। শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ভোটারদের মন জয় করার ক্ষেত্রে নতুন কোনো টনিক এই দুটো রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দিতে পারেন কিনা, এবং সেই টনিক কতটা ভোটাররা নিয়ে ভোট দেন, সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো সেজন্য আমাদেরকে 4 তারিখ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার প্রচারণার আজকের দিনে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। EDF Aluminium, redefine possibilities. ভারতের মণিপুর থেকে স্থায়ীভাবে ইসরায়েলে পৌঁছানো 250 জন সরকারি প্রক্রিয়ার অংশ হিসেবে এই পুনর্বাসন নিজেদের প্রাচীন ইসরায়েলের একটি হারিয়ে যাওয়া গোত্রের বংশধর হিসেবে দাবি করেন তারা। ঐতিহ্যবাহী ইহুদি গান গেয়ে ভারতের মণিপুর থেকে আগতদের স্বাগত জানান ইসরায়েলিরা। বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের পরপরই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভারত থেকে ইসরায়েলে যাওয়া বিশেষ সম্প্রদায়ের মানুষ বনে মেনাসে নামে পরিচিত, যার অর্থ মেনাসের সন্তান। দাবি অনুযায়ী প্রাচীন ইসরায়েলের একটি হারিয়ে যাওয়া গোত্রের বংশধর তারা। খ্রিস্টপূর্ব 720 সালে অস্ট্রীয়দের হাতে নির্বাসিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই গোত্র। মৌখিক ইতিহাস অনুযায়ী শতাব্দীর পর শতাব্দী ধরে বনে মেনাসেরা পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চীন ভ্রমণ করেন। 19 শতকে তারা ভারতে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন।
ইসরায়েল সরকারের একটি বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই স্থানান্তর কার্যক্রম চলছে। গত নভেম্বরে দেশটির সরকার ভারতের মণিপুর রাজ্য থেকে প্রায় 4,600 বনে মেনাসে সদস্যকে ইসরায়েলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই গোত্রের এখনও অন্তত 7,000 সদস্য ভারতে অবস্থান করছেন বলে জানায় সাবেই ইসরায়েল নামে একটি সংগঠন। 2 দশকে ভারত থেকে প্রায় 4,000 বনে মেনাসের সদস্য ইসরায়েলে পাড়ি জমিয়েছেন। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয় এবং জিউইশ এজেন্সি। নতুন করে যাওয়া এই অভিবাসীদের জন্য ইসরায়েলে পুনর্বাসন, ভাষা শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এর মাধ্যমে তাদেরকে দ্রুত মূলধারার সমাজে যুক্ত করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বরকতুল্লাহ, সময় সংবাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার শুরু হয়েছে। রোববার বিচার কার্যক্রমের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। অভিযুক্তদের মধ্যে একজন আদালতে সরাসরি হাজির ছিলেন। এই মামলায় বাশার আল আসাদ এবং তার ভাই মাহের আল আসাদের বিরুদ্ধে নির্যাতন ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। দীর্ঘ 15 বছর পর সিরিয়ায় শুরু হলো আসাদ আমলের কর্মকর্তাদের প্রথম প্রকাশ্য বিচার। স্থানীয় সময় রোববার রাজধানী দামেস্কে শুরু হয় বিচার কার্যক্রম। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে আল জাজিরা জানায়, সিরীয় জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধের দায়ে আদালতে হাজির হন সিরীয় সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব। তিনি আসাদের শাসনামলে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান ছিলেন। তার বিরুদ্ধে সেখানে ব্যাপক দমনপীড়ন ও গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এই মামলায় অনুপস্থিতিতে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ভাই মাহের আল আসাদকে। তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি ও মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। আসাদ সরকার পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। আদালতের বাইরে ভুক্তভোগীদের পরিবার সহ সাধারণ মানুষ জড়ো হয়ে এই বিচারকে স্বাগত জানায়। 2011 সালে দারায় কয়েকজন কিশোরকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনা থেকেই আন্দোলনের সূচনা হয়, যা পরে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ এই সংঘাতে প্রায় 5 লাখ মানুষ নিহত হয়। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আকস্মিক অভিযানে আসাদ সরকারের পতন ঘটে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সাদিও কামারা সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাজধানী বামাকোর কাছাকাছি সামরিক শহর কাটিতে কামারার বাসভবনে হামলা চালানো হয়। দেশজুড়ে আল কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীরা সমন্বিতভাবে ওই হামলা চালায়। জেনারেল কামারা 2020 ও 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর গঠিত সরকারের অন্যতম প্রধান মুখ ছিলেন। অনেকের মতে তিনি ভবিষ্যতে দেশের নেতৃত্বেও আসতে পারতেন। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। আহত হন আরও 38 জন। কর্তৃপক্ষ এই হামলার জন্য ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর ভিন্ন মতাবলম্বীদের দায়ী করছে। প্রাদেশিক গভর্নর অক্টাভিও গুজমান জানান, স্থানীয় সময় শনিবার কওকা প্রদেশের রাজধানী পোপায়ান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে কাজিবিও এলাকার প্যান আমেরিকান মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে। এই ঘটনার আগের দিন কালি শহরেও আরেকটি হামলার চেষ্টা হয়, যেখানে ফার্কের ভিন্ন মতাবলম্বীরা বিস্ফোরক বোঝাই একটি বাস সামরিক ঘাঁটির কাছে ফেলে যায়। যদিও সেই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর পরিপূর্ণ শান্তি নীতি চলমান থাকলেও ধারাবাহিক এসব হামলা শান্তি আলোচনার কার্যকারিতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে। দীর্ঘ 7 বছরের টানা পতন আর নানামুখী শঙ্কার পর অবশেষে জন্মহারের স্বস্তির খবর দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দীর্ঘদিনের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দেশটিতে বেড়েছে জন্মহার। বিশেষ করে 30-এর কোটায় থাকা নারীদের মধ্যে সন্তান জন্মদানের আগ্রহ বেড়েছে সবচেয়ে বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দীর্ঘ কয়েক দশকের নিম্নমুখী প্রবণতা কাটিয়ে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা তত্ত্বে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে শিশুর জন্মের সংখ্যা গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় প্রায় 23,000 শিশু জন্ম নিয়েছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় 13.6% বেশি, যা দেশটির জন্মহার বৃদ্ধির ইতিহাসে একটি নতুন মাইলফলক। দীর্ঘ 9 বছর পর প্রজনন হার ঊর্ধ্বমুখী হয়ে বর্তমানে 0.80 দাঁড়িয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 30 বছর বয়সী নারীদের মধ্যেই সন্তান জন্মদানের প্রবণতা সবচেয়ে বেশি। এর আগে জন্মহার বৃদ্ধির কৌশল হিসেবে সরকার বিভিন্ন প্রণোদনা ঘোষণা করে, যার মধ্যে রয়েছে শিশু লালন পালনের আর্থিক সহায়তা, মাতৃকালীন সুবিধা এবং কর্মজীবী নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ। গত 3 বছরের বিয়ে বৃদ্ধির প্রভাব ধারাবাহিক থাকায় আগামী 2 বছর পরিস্থিতি ইতিবাচক থাকতে পারে বলে মনে হচ্ছে। এদিকে গত 6 বছরে 3,000 নবজাতক জন্মের মাইলফলক উদযাপন করে সেভারেন্স হাসপাতাল। উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ মেডিকেল টিমের সমন্বয়ে তারা এই বিরল কৃতিত্ব অর্জন করে বলে জানায় কর্তৃপক্ষ। এই সাফল্য উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়ায় জন্মহারের এই সামান্য স্থিতিশীলতা আশার আলো দেখালেও টেকসই সমাধানের জন্য এখনো অনেক পথ বাকি। বিশেষজ্ঞরা বলছেন, কোরিয়া সরকার এর পেছনে প্রণোদনার ভূমিকা রাখলেও তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং সন্তান নেয়ার অনীহা অনেক বেশি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল শোর দ্বিতীয় দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্থানীয় সময় শনিবার ওয়েস্ট পাম বিচের সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে খাবারসহ বাহারি পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। দেশি বিদেশি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন হাজারো মানুষ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকি রিপোর্ট। সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডের বিশাল মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, নাচে গানে কথা মেলায় তারা তুলে ধরেছেন আবহমান বাংলার খেলাধুলা, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। তাদের স্মরণে ছিল পল্লী কবি জসিমউদ্দিন, নান্দনিকতায় তুলে এনেছেন রবীন্দ্রনাথ, নজরুল আর লালনের সৃষ্টিকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার আয়োজনে এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল শোর অন্যতম সহযোগী ছিল নেপা হোলসেল। মঞ্চে 30 বছরের উৎসবের কেক কাটা হয় সাড়ম্বরে। দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপস্থিতিতে সন্তুষ্ট আয়োজকরা। আমরা খুবই সুন্দরভাবে প্রোগ্রামটা সাকসেসফুল করার চেষ্টা করতেছি এবং সাকসেস হইতেছে। অনেক লোকজন আসছে। প্রতি বছরের ন্যায় অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করি মোর দ্যান 10,000 পিপল কালকে আমাদের গ্যাদারিং হবে। 30তম এশিয়ান ফুড ফেয়ারে সাউথ ফ্লোরিডার সকল বাঙালি এসে আমাদের এই প্রোগ্রামকে সাকসেস করেছে। এশিয়ান এক্সপোর সাংস্কৃতিক আয়োজনে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উপস্থাপনা থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনার নেতৃত্বে ছিল তারাই। অ্যামেজিং, আমাদের বড় শিল্পীরা আসছে ইন্ডিয়া এন্ড বাংলাদেশ থেকে। বাচ্চাদেরকে আগ্রহ দেওয়া, বাচ্চাদেরকে এগিয়ে নেওয়া, কালচারটাকে ধরে রাখা, সেটাই আমাদের এন্ড গোল। অনুষ্ঠানে 15টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বাংলাদেশ থেকে এসেও বিভিন্ন ডিজাইনের শাড়ি বিক্রি করেন কেউ কেউ। এসব স্টলে ক্রেতাদের আগ্রহ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সময় সংবাদ। ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা বলছে বাংলাদেশে এত সুন্দর কাজ হয়, আর দিস রিয়েলি ফ্রম বাংলাদেশ। আমার ওই মানে প্রাউড একটা ব্যাপার, মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে। সবাই যার যার কাছে ব্যস্ত, এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা মেলা আসলে খুবই ভালো লাগে। পরে ভারতীয় শিল্পী কেকা ঘোষাল, বাংলাদেশি শিল্পী রুমেল ও পাপিমোনা সঙ্গীত পরিবেশন করেন। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন এই এশিয়ান এক্সপো অ্যান্ড ফুড ফেয়ার, যেখানে নিজেদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির পাশাপাশি বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতির বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা। 2 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত আর অনিশ্চয়তার মাঝেও গাজায় দেখা গেল ভিন্ন এক দৃশ্য। একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 150 নবদম্পতি। ধ্বংসস্তূপের মাঝে তারা খুঁজছে ভালোবাসা, বাঁচার প্রেরণা আর নতুন শুরুর স্বপ্ন।
গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামলেও থেমে নেই সেখানকার জীবন। শুক্রবার উপত্যকায় যুদ্ধের চিত্রপট কিছুক্ষণের জন্য বদলে গিয়ে ধরা দেয় নতুন এক দৃশ্য। পর্দা ঘিরে ধ্বংসস্তূপের ক্ষত আড়াল করে আয়োজন করা হয় গণবিবাহের। একদিকে ঢাকের আওয়াজ আর অন্যদিকে কারুকাজ করা ঐতিহ্যবাহী সাজ পোশাকে এগিয়ে যান বরকনে। চারপাশে পতাকা নেড়ে তাদের স্বাগত জানান স্বজনরা। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সহায়তা তহবিলের উদ্যোগে আয়োজিত এই গণবিবাহে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 150 দম্পতি। 2 বছরের বেশি সময় যুদ্ধবিধ্বস্ত গাজায় এ আয়োজন দেখতে ভিড় করেন বহু মানুষ। ক্ষতি আর শোকের মাঝেও নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার দৃঢ়তা দেখা যায় নবদম্পতিদের মধ্যে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যে আমরা অনেক কষ্ট আর দুঃখ দেখেছি। আশা করি এই গণবিয়ে কঠিন দিনের পর আমাদের জীবনে সুখ ও কল্যাণ বয়ে আনবে। যুদ্ধ আর যন্ত্রণা সত্ত্বেও বিশ্বকে দেখাতে পারি যে আমরাও আনন্দ উদযাপন করতে পারি। অনুষ্ঠানে ভিড় জমান অসংখ্য অতিথি। সঙ্গীত আর উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে চারপাশ। ঐতিহ্যবাহী নৃত্য যেন সেই আনন্দকে আরও উজ্জ্বল করে তোলে, যা জানান দেয় সংঘাত আর ধ্বংসের মাঝেও মানুষের আশা, ভালোবাসা আর বেঁচে থাকার ইচ্ছা থেমে থাকে না। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হুমকির কাছে মাথা নত করে বৈঠকে বসবে না ইরান। ফের হামলা হলে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি। তেহরান চাইলেই হতে পারে আলোচনা, আবারও বললেন ট্রাম্প। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের নেতানিয়াহু বাহিনীর ভয়াবহ বিমান হামলা। শিশুসহ নিহত 14, আহত 37। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে ইসরায়েলি সেনাসহ কয়েকজন হতাহত। এবং বাংলাদেশের শিক্ষার্থী জামিলকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয় বলছেন আইনজীবীরা। আটককারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের। বৃষ্টির খোঁজে চলছে তল্লাশি। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।